I would like to request our panel expert, Dr. Parvez Rahman Khan, Department of Cardiology, Dr. Emdadul Haq, Department of Cardiology, and Professor Dr. Aminul Islam, Department and Head of the Medicine, to share their valuable insight and reflect it on the topics discussion so far. Thank you. Assalamualaikum. আমি ডাক্তার পারভেজ রহমান। এতক্ষণ আমরা হাইপারটেনশনের উপর খুব গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু জিনিস শুনলাম। হাইপারটেনশন হচ্ছে এমন একটা ডিজিজ যেটা কোনো সিমটম ছাড়াই কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে হাজির হয়। সুতরাং এই জন্য আমরা বারবার এটাকে বলছি যে এটা সাইলেন্ট কিলার। সুতরাং এই সাইলেন্ট কিলারের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে একসাথে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সেজন্য এবারে 2026 আমাদের স্লোগানটাই হচ্ছে কন্ট্রোলিং দ্য হাইপারটেনশন টুগেদার। এবং WHO এই স্লোগানটাকে আরেকটু বিস্তারিতভাবে প্রকাশ করেছে যে কন্ট্রোলিং দ্য হাইপারটেনশন টুগেদার, চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি অ্যান্ড ডিফিট দ্য সাইলেন্ট কিলার। তো এই সাইলেন্ট কিলারকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে, কিছু মেডিকেশন এবং লাইফস্টাইল মোটিভেশন করতে হবে। এই তো সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটাকে কন্ট্রোল করতে পারবো। থ্যাংক ইউ। সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি এবং উপস্থিত ঢাকা এবং ময়মনসিংহ থেকে আগত সকল চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে হাইপারটেনশন ডে উপলক্ষে যে সেমিনারটা হলো, আমাদের আগে প্রিভেনশনের দিকে নজর রাখতে হবে। ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলছি, তোমরা ফাস্টফুড অ্যাভয়েড করবা, নেক্সট কায়িক পরিশ্রম করবা, তারপর মানসিক যন্ত্রণা থেকে মুক্তি থাকবা। তোমরা অতিরিক্ত যদি ফাস্টফুড খাও অথবা লিফটে সিঁড়ির বদলে লিফট ইউজ করো অথবা কার স্মার্টফোন আছে আমার নাই, এইগুলি মানসিক চিন্তা করো, তাহলে তোমাদের কিন্তু হাইপারটেনশন দিন দিন বেড়ে যাবে। আগেকার দিনে কিন্তু 40 বছরের নিচে হাইপারটেনশন পাওয়া যেত না। আজকে যেগুলি টপিকস বলা হচ্ছে, হাইপারটেনশন কিন্তু অ্যাডাল্টদের হয়, বাচ্চাদের হয়। কিডনি ডিজিজ যে অংশটা বলা হয়েছে, বাচ্চাদের কিন্তু কিডনি ডিজিজ বেশি হয়। কিডনি ডিজিজ হলে হাইপারটেনশন হয়। গ্লোমারুলনেফ্রাইটিস, AGN ইত্যাদিতে আমরা বাচ্চাদের হাইপারটেনশন থাকি। আর নেক্সট হলো গাইনোকোলজিক্যাল, প্রেগনেন্ট পিরিয়ডে কিন্তু হাইপারটেনশন হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আফটার ডেলিভারি রিকভারি হয়ে যায়, আবার আফটার ডেলিভারি রিকভারি হয় না। সুতরাং আজকে যে টপিকসটা বলা হয়েছে, সেই টপিকসে আমরা বলবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। সবশেষে আমরা আয়োজকদেরকে ঢাকা এবং ময়মনসিংহে আগত সকল সম্মানিত অতিথিদের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল চেয়ারপারসন, কো চেয়ারপারসন, ঢাকা থেকে আগত আমাদের অত্যন্ত জনপ্রিয় মহাসচিব জনাব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ভাই এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব খালিকুজ্জামান দীপু ভাই, স্পিকার্স অ্যান্ড প্যানেলিস্ট, আসসালামু আলাইকুম। হাইপারটেনশন আসলে খুবই বড় একটা প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। আমরা দেখেছি প্রায় 128 কোটি মানুষের এই পৃথিবীতে হাইপারটেনশন আছে। সারা পৃথিবীর মানুষের জনসংখ্যা কত? অলমোস্ট 800 কোটি। তার মানে প্রায় 10%-এরও বেশি মানুষ গড়ে হাইপারটেনশনে সাফার করছে। সেটা গেল গ্লোবাল পার্সপেক্টিভ। বাংলাদেশের পার্সপেক্টিভ কি? 18 বছরের উপরে সমস্ত বয়স্ক মানুষের মধ্যে প্রতি 4 জনের মধ্যে 1 জনের বাংলাদেশে হাইপারটেনশন আছে। তাহলে এর পরিধিটা কত বড় আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের ফার্স্ট স্পিকার বলেছেন যে ইট ইজ আ সাইলেন্ট কিলার। ওয়াই? Because most of the hypertension or hypertensive patients are symptomless. Catastrophe occurred before signaling by the disease. আমরা বুঝে ওঠার আগেই কিন্তু আমাদের বড় রকমের ক্ষতি হয়ে যায়, পার্টিকুলারলি টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়। তাহলে সেটা কি? ব্রেন, রেটিনা, আমাদের হার্ট অ্যান্ড কিডনি। আজকের 3টা প্রেজেন্টেশন 3টে বিষয়কে আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম স্পিকার বলেছেন যে
ইন জেনারেল হাইপারটেনশনের ম্যানেজমেন্ট। দ্বিতীয় স্পিকার ক্রনিক কিডনি ডিজিজের উপরে বলেছেন। তৃতীয় স্পিকার বলেছেন প্রেগনেন্সি অ্যান্ড হাইপারটেনশন। আমরা কিন্তু যদি খেয়াল করে থাকি বেশ কিছু পিকুলিয়ারিটি অ্যান্ড ডিফিকাল্টিজ আছে এই বিষয়গুলোর মধ্যে। ফার্স্ট স্পিকারের ক্ষেত্রে আমি বলি যে এটা খুব সহজ মনে হবে, একটা হাইপারটেনসিভ পেশেন্ট আসছে আমাদের কাছে, কিছু ওষুধ দিয়ে দিলাম ভালো হয়ে গেল। নো, এই জায়গায় সবচেয়ে বড় ডিফিকাল্টিসটা কি ডিফিকাল্টিস? কারণ আমরা জানি বেশ কিছু ডিজিজ আছে শুধু ওষুধ দিয়ে আমরা ম্যানেজ করতে পারি না, তার সাথে অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট লাগে, যেই ম্যানেজমেন্টগুলো নন ফার্মাকোলজিক্যাল। পার্টিকুলারলি হাইপারটেনশনের জন্য লাইফস্টাইল মডিফিকেশন। 3টা সাদাকে আমাদের নো বানাতে হবে। সেই সাদা 3টা কি? লবণ, চিনি এবং ধূমপান। এই জায়গাটা কিন্তু সাংঘাতিক ডিফিকাল্ট। এবং খাবারের অভ্যাস এবং এক্সারসাইজ, এই জিনিসগুলোকে কমপ্লায়েন্সে আনা অনেক কঠিন। প্লাস রেগুলার মেডিকেশন। একটা সুস্থ মানুষ মনে করবে যে আমার কোনো সিমটম নাই, আমি প্রতিদিন ওষুধ খাবো কেন? এবং ইট ইস এ ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড কোয়েশ্চেন্স টু আওয়ার চেম্বার। কেন ওষুধ খাবো আমি? আমার তো কোনো অসুবিধা নাই। সো এই জায়গায় কমপ্লায়েন্স আনার ব্যাপারেও স্টাডি আছে। তাহলে কি দেখা গেছে? সারা পৃথিবীতে মাত্র 50% মানুষ জানে যে হাইপারটেনশন নামে একটা শব্দ আছে। তার মধ্যে মাত্র 6% মানুষ নিয়মিত ওষুধ খায়। তাহলে ক্যাটাস্ট্রফিটা কি আমরা চিন্তা করে দেখি। সো এই জায়গাটুকু কমপ্লায়েন্স করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে কাউন্সিলিংয়ে আনা। সেকেন্ড, সিকেডি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সিকেডির পেশেন্টদেরকে ব্লাড প্রেশার ম্যানেজ করা অত্যন্ত কঠিন। লোকে এসে বলবে আমাকে 5টা 6টা ওষুধ কেন দিচ্ছেন হাইপারটেনশন ম্যানেজ করার জন্য? এটা কাউন্সিলিং করতে, বিকজ কারো কারো ক্ষেত্রে 4টা 5টা 6টা ওষুধ দিয়েও হাইপারটেনশন ম্যানেজ করা যায় না। আর আমি যদি অন টার্গেটে আনতে না পারি তাহলে আবার সিকেডি বাড়তেই থাকবে। গেল এটা। আর আমরা দেখছি যে প্রেগনেন্সিতে হাইপারটেনশনের টার্মিনোলজি চেঞ্জ হয়ে গেছে। এখানে একলামশিয়া আসছে, প্রি একলামশিয়া আসছে, হেল্প সিনড্রোম আসছে। শব্দগুলো হাইপারটেনশন না, বাট দিজ আর হাইপারটেনশন। আরেকটা বড় ডিফিকাল্টিস সামান্য একটু হেরফের, যেমন একটা সাধারণ মানুষের ক্ষেত্রে 140/90 বা 95 আমরা হাইপারটেনশন মনে করি না, কিন্তু প্রেগনেন্সিতে এটা সাংঘাতিক ডেট্রিমেন্টাল যদি আমরা কন্ট্রোল না করি, বোথ ফর দ্য ফিটাস অ্যান্ড ফর দ্য মাদার। তাহলে এই ডিফিকাল্টিসগুলো আমাদের মাথায় রাখতে হবে হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য। যার ফলে হাইপারটেনশন কিন্তু যতই কমন হোক এটা কিন্তু আসলে সোজা না, প্রতিটা স্টেপে আমাদের জন্য চ্যালেঞ্জ আছে। উই ডক্টর মাস্ট ফোকাস অন দ্যাট চ্যালেঞ্জেস। সো সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমি পরিশেষে ধন্যবাদ দিতে চাই আয়োজকদেরকে, এবং আমাদের এই প্রতিষ্ঠানের বাইরে থেকে, বিশেষ করে ময়মনসিংহ থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা এবং কলিগরা, বন্ধুরা এসেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে।